শুভ সন্ধ্যা প্রিয় চাকরি প্রার্থী এবং শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশা আমাদের নিরন্তর। যদিও আমরা এখন ভূমিকম্পের আতঙ্কের মধ্যে আছি, তবু আতঙ্ক নেই, সতর্কতা অবলম্বন করে এই আতঙ্ককে দূর করতে হবে। ভূমি থাকলে ভূমিকম্পন হবে, মানুষ থাকলে মানুষ মরবে বাঁচবে, এটাই জীবনের বিধিবিধান। কাজেই মৃত্যুকে ভয় করে যারা প্রতিদিন মরে তারা আসলে মৃত্যুর এবং জীবনের তাৎপর্য বোঝে না। সুতরাং আসুন এ সমস্ত ভূমিকম্প লম্ফঝম্প বাদ দিয়ে আমরা সংকল্প করি যে আমাদের কিভাবে পড়াশোনায় ভালো করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা কথা বলবো বাংলা বানান নিয়ে। আপনারা যারা আমাদের শুনছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন, কারণ অন্যরাও যাতে এই আলোচনাটি শুনতে পায়। সম্প্রতি চাকরির বাজার তো একেবারে কাপাকাপি। আমাদের শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করছে কোথায় গেলে একটি চাকরি নিশ্চিত হবে। কিন্তু যতই দৌড়ান, নিজের পড়াশোনা যদি নিজে না করেন তাহলে দৌড় লম্ফ ঝম্পে খুব বেশি কিন্তু ফল হয় না। অতএব টেবিলে বসুন, বই পুস্তক হাতে নিন, মনোযোগ দিয়ে পড়াশোনা আরম্ভ করুন। তাহলে দেখবেন যে আপনার ভেতরে আত্মবিশ্বাস জন্ম নিয়েছে এবং আপনি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। আমরা আজ কথা বলবো বাংলা বানান নিয়ে। বাংলা বানানের বিভিন্ন রীতি রেওয়াজ রয়েছে। কখনো কখনো আমরা দেখি একই শব্দে কোথাও হ্রস্বইকার, কোথাও দীর্ঘইকার, এই জাতীয় বিভ্রাট তৈরি হয়। তখন আমরা মনে করি এটা শুদ্ধ, ওটা অশুদ্ধ। অনেকে বলেন বাংলা একাডেমি হ্রস্বইকার তুলে দিয়েছে, শুধু দীর্ঘইকার দিয়েছে, হ্যান ত্যান নানান রকমের আলোচনা সমালোচনা। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে পরিবর্তন অনিবার্য। আজ থেকে 1000 বছর আগের পৃথিবী যেমন ছিল আজকে তেমন নেই। আজ থেকে 100 বছর আগের পৃথিবী যেমন ছিল আজকে তেমন নেই। হ্যাঁ, এই বদলে গেছে, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। মনে পড়ে উত্তম কুমারের লিপে সেই গান, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, শুধু তুমি আমি একই আছি, ছিলাম যা দুজনে আগে। তো আমরা একই থাকতে চাই, আমরা শিক্ষকেরা কিন্তু একই আছি, পড়াশোনা নিয়েই আছি, পড়াশোনা সংক্রান্ত আলাপের সাথেই আছি। তো পৃথিবী বদলে যাবে, এটাই পৃথিবীর ধর্ম। কিন্তু সেই বদলে যাওয়া পৃথিবীতে আমাদেরকে মানিয়ে নিতে হবে, আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, তবেই আমাদের জীবনে হয়তো সফলতা আসবে। প্রিয় শিক্ষার্থী, বাংলা বানানের নানান রকমের বিভ্রাট এড়ানোর জন্য সর্বপ্রথম যে ঘটনাটি ঘটে সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা একটি কমিটি গঠন করেন যে বানান এক একজন এক এক রকম লিখছে, আসলে কোনটা শুদ্ধ হবে কোনটা অশুদ্ধ হবে এই বিষয়গুলো তো আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তখন তারা প্রথম বাংলা বানানের নীতিমালা প্রণয়ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়। মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের নীতিমালাটাই একটি চূড়ান্ত এবং কি বলবো অনবদ্য নীতিমালা ছিল। সেই নীতিমালাকে ঝেড়ে কেটে কুটে ছেটে আমাদের দেশেও কিছু নীতিমালা তৈরি হয়, সেটা আপনারা একটু জেনে রাখুন। আমাদের দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তারা মনে করলো যে কলকাতা বিশ্ববিদ্যালয় বানানের নিয়ম নীতি প্রণয়ন করলো, তাহলে আমাদের তো কিছু করা দরকার। তারা দেশের বরেণ্য পণ্ডিতদের নিয়ে 1984 সালে একটি জাতীয় কমিটি গঠন করে। এই কমিটি 1988 সালে তারা বাংলা বানানের একটি চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করে। এটাকে বলা হয় পাঠ্যপুস্তকে বাংলা বানান নীতি। তো এই নীতিমালার পরে আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের বাংলা একাডেমি কত খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে তারা একটি নীতিমালা প্রণয়ন করে এবং এই নীতিমালাকে আমরা বলছি হচ্ছে বাংলা একাডেমির বাংলা বানানের নীতি বা বাংলা বানানের নিয়ম। এই নিয়মটাই কিন্তু আমাদের পড়তে হবে। তো বাংলা একাডেমির বাংলা বানানের নিয়মটা কি সেটা আমরা কিন্তু জানবো। তো আপনাদের আবারও সুযোগ দিচ্ছি, আপনারা দয়া করে জয়েন করেন এবং আমাদের সঙ্গে যুক্ত হন। তো যুক্ত হয়ে আপনারা ভিডিওটি শেয়ার করে দেন, কারণ ভিডিওটি শেয়ার না করলে তো অন্যরা দেখতে পাবে না, তাই না? তো অতএব ভিডিওটি শেয়ার করুন দয়া করে, আর বন্ধু বান্ধবীদের জানান যে আমাদের চাকরির জন্য, শুধু চাকরির জন্য নয়, ইন্টারমিডিয়েট যারা পড়ছেন, ইন্টারমিডিয়েট যারা পরীক্ষার্থী, তাদের যে বোর্ডের কোশ্চেন হবে বাংলা দ্বিতীয় পত্রের, সেই দ্বিতীয় পত্রের 2 নম্বর কোশ্চেনটা হবে কিন্তু উচ্চারণ থেকে। 2 নম্বর কোশ্চেনটা থাকবে হলো আমাদের উচ্চারণ থেকে। অতএব এইটাও আপনাদের জানা দরকার যে পরীক্ষার জন্য, ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য এই বাংলা বানানের বানানটা রীতিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা
জেনে গেলাম যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো আমাদের বাংলা বানানের নিয়ম, এবং কোন নিয়মটি আমরা পড়ব? আমরা পড়ব হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের বানানের নিয়ম। হ্যাঁ, তৎসম বা সংস্কৃত, তারপরে বাংলা শব্দের বানানের নিয়ম। তবে এই দুই ভাগ বাংলা একাডেমি তৈরি করেছে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই দুটোকে আলাদা করে ফেলবো। তার মানে বাংলা একাডেমি যে বানানের নীতিমালাটি প্রণয়ন করলেন, এটাকে আমরা বলছি হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। তো এই প্রমিত বাংলা বানানের নিয়মটা কিন্তু আমাদের পাঠ্য, এটা আমাদের জানতে হবে। এটা যদি আমরা না জানি তাহলে আমাদের বানান বিভ্রাট কিন্তু আমরা দূর করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, অতএব আপনারা জেনে গেলেন ইতিমধ্যে যে তিনটি বানান রীতি বাংলা ভাষায় মোটামুটি উল্লেখযোগ্য। একটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত বাংলা বানানের নিয়ম, আর একটা হলো আমাদের পাঠ্যপুস্তক বোর্ড, যেটাকে বলা হয় এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এদের প্রণীত বাংলা বানানের নীতি, সেটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবশেষে বাংলা একাডেমি যে নীতিমালাটি প্রণয়ন করেছে, সেটাও কিন্তু আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। অতএব এই তিনটি বাংলা বানান রীতি কিন্তু আমাদের শিখতে হবে। তো তিনটি এখন শেখার দরকার নেই, আমাদের পরীক্ষার জন্য বা চাকুরির জন্য বা অন্যান্য কাজের জন্য কেবল বাংলা একাডেমির বানান রীতিটা শিখলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তো অতএব বাংলা একাডেমির বাংলা বানান রীতি এটাই আমরা শিখবো। আপনারা একটা বই পাবেন বাংলা একাডেমিতে, সে বইটা এই যে এখানে ছবি আছে, আমি দেখিয়ে দেই। এই দেখেন, ভূমিকা অনেক বড়, তো কাভার পেজটায় যাই, এই যে 20 টাকা দাম, দেখেন এই বইটার কাভার পেজটা হলো, কাভার পেজ বেরিয়ে আয়, এই যে এরকম, এটা হলো এই বইটার কাভার পেজ। এই বইটা আপনারা সংগ্রহ করবেন, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। এই বইটি আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আমরা কিন্তু এই বই থেকে আমাদের বানান রীতিগুলো পড়ে ফেলবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আর গল্প স্বল্প নয়, আমরা সরাসরি পাঠে চলে যাব। যে বাংলা বানানের নিয়ম, যে কথাটি বলছিলাম, যে এটি চাকুরির পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, শুধু চাকুরি নয়, ইন্টারমিডিয়েট যারা পরীক্ষার্থী, যারা বোর্ড পরীক্ষা দেবেন এই বছরে বা আগামী বছরে, আপনাদের কিন্তু 2 নম্বর প্রশ্ন থাকবে এই বাংলা একাডেমির বাংলা বানানের নিয়ম থেকে। সেখানে ক নম্বর থাকবে বাংলা একাডেমির বানান সংক্রান্ত একটা নিয়ম লিখতে বলবে, আর খ নম্বরে থাকবে ভুল বানান শুদ্ধিকরণ করতে হবে। অথবা আপনি চাকরি বাকরি বা স্কুল কলেজে পড়াশোনা কিছুই করছেন না, ব্যবসা বাণিজ্য করছেন, তো সেই ব্যবসা বাণিজ্য করতে গেলেও আপনি যে দৈনন্দিন যে কাগজপত্র ব্যবহার করবেন, আপনি যে রিসিট বা ভাউচার বা প্রচার পোস্টার ব্যানার কাগজপত্র দলিল ডিড, সেইখানে আপনি যে বানানগুলো লিখবেন, সেই বানানগুলো যদি ছত্রে ছত্রে ভুল হয় তাহলে কিন্তু লোকেরা হাসবে। সেই জন্য বানান জানা আমাদের সবারই গুরুত্বপূর্ণ। আমরা যারা এই পেশায় আছি, অথবা যারা শিক্ষার্থী, অথবা যারা চাকরি খুঁজছি, সব মানুষের জন্যই বাংলা বানানের মৌলিক জ্ঞান থাকাটা কিন্তু খুবই জরুরি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলাপ করব আমাদের দেশের প্রতিষ্ঠান বাংলা একাডেমি, এই বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত বাংলা বানানের নিয়ম। এটাকে পণ্ডিতেরা বলেছেন প্রমিত বাংলা বানানের নিয়ম। এই যে দেখেন লেখা আছে প্রমিত। প্রমিত শব্দের অর্থ কি? প্রমিত শব্দের অর্থ আধুনিক বা স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি। আপনি ধরে নেন আধুনিক, তার মানে আধুনিক বাংলা বানানের নিয়ম। এই নিয়মটা আমরা পড়ব। তো আমরা জেনেছিলাম যে বাংলা বানানের এই বানান ভিন্নতা বা বানানের জটিলতা বা বানানের সংশয় দূর করার জন্য যে 3টি নীতিমালার কথা আমরা জানি, কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে পাঠ্যপুস্তক বোর্ড এবং আমাদের বাংলা একাডেমি। তো বাংলা একাডেমির যে বাংলা বানানের নিয়ম বা নীতিমালা, এটাকে আমরা বলছি প্রমিত বাংলা বানানের নিয়ম। সেই প্রমিত বাংলা বানানের নিয়মটা আমরা কিভাবে শিখব? লক্ষ্য করুন, প্রমিত বাংলা বানানের নিয়ম পণ্ডিতেরা 2 ভাগে ভাগ করেছেন। তারা শব্দকে, এই যে আমরা অনেক ভাগে ভাগ করি, তৎসম, অতৎসম, তৎসম, অর্ধতৎসম, অতৎসম, দেশি বিদেশি, এই যে ভাগগুলো আমরা করি, কিন্তু এই বাংলা একাডেমি বানানের ক্ষেত্রে শব্দগুলোকে একদম মাঝখান দিয়ে দাগ দিয়ে 2 ভাগ করে দিয়েছেন। এক ভাগে আছে তৎসম মানে সংস্কৃত, আর আরেক ভাগে আছে অতৎসম মানে সংস্কৃত নয়। সংস্কৃত নয় মানে সে বাংলাও হতে পারে, সে বিদেশিও হতে পারে, আরবি, ফার্সি, তুর্কি, দাস, ওলান্দাস, অর্ধ তৎসম, হাবরি জাবরি, তদ্ভব, যা কিছু আছে সব হতে পারে। তার মানে বানানের নীতিতে শব্দকে আমরা 2 ভাগে ভাগ করলাম, একটা তৎসম আর একটা হলো অতৎসম। যেহেতু তৎসম শব্দগুলো সংস্কৃত শব্দের কাছ থেকে হুবহু এসেছে, কাজেই এই শব্দগুলোর নীতিমালা
বা এই শব্দগুলোর চলন কিন্তু একটু আলাদা। সুতরাং এই তৎসম শব্দের জন্য একটা নীতি তারা প্রণয়ন করেছে এবং অতৎসম শব্দের জন্য তারা আর একটা নীতি প্রণয়ন করেছে, নীতিমালা। তো আমরা এখন দেখি তৎসম শব্দের বানানের নীতিটা কি আছে। এই যে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি তৎসম শব্দের বানানের রীতি। এই যে তৎসম শব্দ, প্রিয় শিক্ষার্থী, তৎসম শব্দের বানানের রীতিতে আমরা প্রথমে যেটা পেয়ে যাচ্ছি, দেখেন এই যে একের এক, এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এখন যে নিয়মগুলো দেয়া হবে, এই নিয়মের বাইরে যা কিছু আছে সেগুলো কিন্তু এই যে নির্দিষ্ট বা অপরিবর্তিত থাকবে। এই নিয়মের মধ্যে যেগুলো পড়ছে না সেগুলোকে কি করব, সেগুলোকে আমরা যেমন আছে তেমনই রাখবো। প্রিয় শিক্ষার্থী, অতএব মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে থাকুন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেন, কারণ এই অধ্যায়টি কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, চাকরি প্রার্থী, সবার জন্য। তো প্রথমেই আমরা কি পাবো, যেসব তৎসম শব্দে রস্বই দীর্ঘই বা রস্য দীর্ঘ উভয় শুদ্ধ, এই যে উভয় শুদ্ধ, দুটোই শুদ্ধ। আপনি রস্যই দিতে পারেন, দীর্ঘই দিতে পারেন, রস্যও দিতে পারেন, দীর্ঘও দিতে পারেন, অর্থাৎ দুটোই শুদ্ধ। সেক্ষেত্রে আমরা কেবল কি করব, কেবল রস্যই বা রস্যও বসাবো। অর্থাৎ এই যে রস্যই এবং দীর্ঘই, এই দুটোই যদি শুদ্ধ হয় তাহলে আমরা দীর্ঘইটা দেব না, রস্যইটা ব্যবহার করব। আবার রস্য উ দীর্ঘ দুটোই যদি শুদ্ধ হয় তাহলে আমরা দীর্ঘর কাছে কেন যাব, আমরা রস্য কাছে থাকবো। এই হলো কথা, সহজ কথায়। তার মানে আপনি বুঝে নেন যে রস্যই দীর্ঘই, যে এমন কিছু বানান আছে যেখানে রস্যই দিলেও ঠিক হয়, দীর্ঘই দিলেও ঠিক হয়, তাহলে আমরা দীর্ঘই দেব না, রস্যই দেব। তবে ওই ক্ষেত্রে কিন্তু নয় যে ক্ষেত্রে অর্থ বদলে যেতে পারে বা শব্দের ভিন্ন রূপ গ্রহণ করতে পারে, সেই ক্ষেত্রে না। যে ক্ষেত্রে অর্থের পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি যে রস্যই দীর্ঘই দুটোই শুদ্ধ হলে আমরা রস্যই রাখবো, রস্য দীর্ঘ দুটোই শুদ্ধ হলে আমরা কিন্তু রস্য উ রাখবো। এই যে দেখেন উদাহরণ, কিংবদন্তি, এই বানানটিতে আগে আমরা দীর্ঘইকার দিতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, কিংবদন্তি বানানে দীর্ঘইকার দেওয়ার কোনো দরকার নাই, কারণ রস্যইকার দিলেও অর্থের কোনো পরিবর্তন হয় না বা কোনো সমস্যা হয় না। সঙ্গত কারণে আমরা এই যে রস্যই দিয়ে দিয়েছি। খঞ্জনীয়তাই চিৎকার, চুল্লিত, তরণী, ধমনী, ধরণী, নারী, পঞ্জি, পদবী, পল্লী, ভঙ্গি, মঞ্জুরি, মসি, যুবতী, রচনা বলি, আমরা কিন্তু যে আবলিতে অবশ্যই আগে দীর্ঘইকার দিতাম, কিন্তু এখন রস্যইকার। লহরী, শ্রেণী, এই যে শ্রেণী বানান, আমরা কিন্তু দীর্ঘ জীবন শ্রেণী বানান দীর্ঘইকার দিয়ে লিখেছি, ভালো করে খেয়াল করুন সবাই। এখনো অনেক অনেক প্রতিষ্ঠান কিন্তু শ্রেণী বানান দীর্ঘইকার দিয়ে লিখেই যাচ্ছেন, কিন্তু তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই নীতিমালাটি লক্ষ্য করবেন। স্মরণী, সূচিপত্র, এটাও গুরুত্বপূর্ণ শব্দ। সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো আমরা বেশি ব্যবহার করি। সূচি বানানে আমরা আগে চয় দীর্ঘইকার দিতাম, কিন্তু এখন সেটা রস্যইকার হয়ে গেছে, কারণ পাঠ্যপুস্তকে এগুলো আমরা খুব বেশি ব্যবহার করি। তারপরে এই যে উড়না, দেখেন এই বানানে দীর্ঘইকার ব্যবহার করতাম। উষা, এটা আরো গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ উষা বানান কিন্তু আমরা চিরদিন এই যে এরকম দীর্ঘ মূর্ধন্য সয়কারের সা, উষা লিখতে অভ্যস্ত ছিলাম। এখন সেই উষা দীর্ঘ বাদ দিয়ে রস্য হয়ে গেল, তার মানে উষারও কিন্তু পরিবর্তন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই নিয়মটি আপনারা যদি না বুঝে থাকেন, আবারও বলছি, যে সকল শব্দে রস্যই এবং দীর্ঘই দুটোই শুদ্ধ হয়, রস্যইকার বা দীর্ঘইকার, রস্যইটাই কিন্তু রস্যইকার হয়, দীর্ঘইটা দীর্ঘইকার হয়, দুটোই শুদ্ধ, সেক্ষেত্রে আমরা দীর্ঘইটা ব্যবহার করব না, রস্যইটা ব্যবহার করব। আবার যেসব শব্দে রস্য ও দীর্ঘ দুটোই শুদ্ধ, সেক্ষেত্রে আমরা দীর্ঘও ব্যবহার করব না, রস্যও ব্যবহার করব। এই কথা কিন্তু এখানে বলা হলো এবং পর্যাপ্ত উদাহরণ দেওয়া হলো। এগুলো আপনারা মাথায় রাখবেন এবং মনে রাখবেন, যাতে এগুলো আমাদের ভুল না হয়। পরের নিয়মে আমরা যাই। পরের নিয়মে কি বলা হচ্ছে, রেপ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এই যে দেখেন, রেপ যদি থাকে তাহলে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে দুইবার। প্রিয় শিক্ষার্থী, দ্বিত্ব মানে হলো দুইবার, অর্থাৎ যদি কোনো শব্দের উপরে, কোনো বর্ণের উপরে রেপ থাকে, সেই বর্ণটি কখনোই দুইবার হবে না। কিন্তু আগে আমরা কিন্তু এরকম করতাম, আমরা কর্ম বানান আগে লেখা হতো এরকম, রেপ আছে তার নিচে ম আছে দুইবার, কম্ম, কিন্তু এই যে দুইবার হবে না, সে এখন একবার হবে। এই যে দেখেন কর্ম, অর্থাৎ রেপ থাকলে তারপরে ব্যঞ্জন বর্ণ দুইবার হবে না, একবার হবে। উদাহরণ দেওয়া হয়েছে, এই যে অর্জন, আগে এটা জয় জ দেওয়া হতো, তারপরে এখানেও ধয়ের নিচে আবার ধ বা এইগুলো বসানো হতো, তারপরে
আপনার এই যে কার্তিক, তারপরে কার্য, বার্ধক্য, মূর্ছা, সূর্য, এগুলোতে সূর্যতে আগে জ ফলা দেওয়া হতো এরকম করে, কিন্তু এখন তা দেওয়া হবে না, কারণ রেপ আছে। জ ফলা মানে অন্তস্থ জ, এই যে অন্তস্থ জ, প্র ফলা মানে অন্তস্থ জ, দুইবার অন্তস্থ জ হবে না, কেননা রেপ আছে। তাহলে আমরা নিয়মটা জানলাম যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, রেফের পরে ব্যঞ্জন বর্ণ একবার হবে, কিন্তু প্রাচীন বানানে কিন্তু দুইবার লেখা হতো। অতএব আরেকটি নিয়ম আমরা শিখে গেলাম যে রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, একবার হয়। তারপরের নিয়ম কি, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে, যদি শব্দ সন্ধি হয়, সেই সন্ধির ক্ষেত্রে যদি ক খ গ ঘ পরে থাকে, ক খ এবং গ ঘ এটা যদি পরে থাকে, তাহলে পূর্বের ম তার আগের ম সেটা কিন্তু অনুস্বার হয়ে যায়। এই যে অহম যোগ কার, খেয়াল করেন এখানে কিন্তু ক আছে ম এর পরে, এই যে সন্ধিতে এখানে ম আছে, এখানে ক আছে, ক খ গ ঘ পরে থাকলে আগের মটা অনুস্বার হয়ে যাবে, এই জন্য এখানে মটা অনুস্বার হয়ে গেছে, অহংকার। হ্যাঁ, তো এরপরে উদাহরণ দেয়া আছে আরো অনেক, যেমন ভয়ঙ্কর, তার মানে এখানে ম ছিল, সঙ্গীত এখানে ম ছিল, শুভঙ্কর এখানে ম ছিল, হৃদয়ঙ্গম এখানে ম ছিল, সংগঠন এখানে ম ছিল। তার মানে ম এর পরে ব্যঞ্জন বর্ণ থাকলে সেই ব্যঞ্জন বর্ণ কিন্তু কি হবে না, দ্বিত্ব বা দুইবার হবে না, একবার হবে। আর সন্ধিতে ময়ের, ওটা ছিল রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব, দুঃখিত। আর এখানে হলো যে ময়ের পরে ক খ গ ঘ পরে থাকলে সেই মটা কিন্তু অনুস্বার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাই, তবে এখানে আবার একটু ব্যতিক্রম বলা হয়েছে, যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম বলা হয়েছে সন্ধিবদ্ধ না হলে উঁ স্থলে অনুস্বার হবে। শব্দে যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে কিন্তু আর উঁ হবে না, অনুস্বার হবে না, সেখানে উঁ হয়ে যাবে। যেমন এই যে অঙ্ক, অঙ্গ, বিশেষ করে অঙ্ক বানান আমরা সবাই কিন্তু অনুস্বার দিয়ে লিখি, কিন্তু না, এটা উঁ ক। কেন উঁ ক? কারণ আপনি একটু আগেই জেনে গেলেন যে সন্ধিতে ক খ গ ঘ পরে থাকলে পূর্ববর্তী ময়ের জায়গায় অনুস্বার হয়, আগের ময়ের কাছে কি হয়, অনুস্বার হয়ে যায়। কখন? সন্ধিতে। তাহলে এখানে কিন্তু অঙ্ক শব্দ সন্ধি দিয়ে গঠিত হয়নি, এই জন্য অঙ্ক বানানে কিন্তু আমরা উঁ ক দেব। এরকম অঙ্গ, আকাঙ্ক্ষা, কঙ্কাল, এগুলোতে আমরা অনুস্বার বসাবো না, এগুলো আপনারা মনে রাখবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়ম কি বলা হয়েছে, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ই কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলি হ্রস্ব-ই কার হয়। এটা আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, আমি খুব সহজে বুঝিয়ে দেই। সংস্কৃত ভাষায় একটি প্রত্যয় আছে, তার নাম হলো ইন প্রত্যয়। এই যে হ্রস্ব-ই আর ন, ইন, এই ইন প্রত্যয়টা যুক্ত হলে আপনার সেটা বাংলায় দীর্ঘই হয়ে যায়। এটার মূলে আরো কিছু ছিল, মূলে ছিল এটা আসলে নিন, নিন প্রত্যয় যুক্ত হলে ন উঠে যায়। এই যে হ্রস্ব-ই আর ন, ইন থাকে, সেই ইনটা আবার বাংলা ভাষায় দীর্ঘই হিসেবে যুক্ত হয়, সহজে বুঝে নেন। অর্থাৎ ইন প্রত্যয় মানেই হলো দীর্ঘই। এই যে ইনটা আমাদের বাংলায় দীর্ঘইকার হিসেবে যুক্ত হচ্ছে। তাহলে ইন যদি শব্দের শেষে দীর্ঘইকার হিসেবে যুক্ত হয়, শব্দ দেখেন, আমরা আগে এই শব্দটা বুঝি, তারপরে পরিবর্তনের কাছে যাব। গুণী, এখানে আছে গুণ যোগ ইন, ইন থেকে ই হয়েছে, অথবা গুণ যোগ দীর্ঘই, তাহলে হয়ে গেল গুণী। তার মানে এই গুণী শব্দটির শেষে কি আছে, ইন প্রত্যয় আছে। এখন এই শব্দ যদি সমাসবদ্ধ হয়, এই যে দেখেন বলা হয়েছে এই শব্দ যদি সমাসবদ্ধ হয় তাহলে দীর্ঘইকারটা হ্রস্বইকার হবে। সমাসবদ্ধ কি করে হয় আপনি সহজে মনে রাখুন, যে এই শব্দের সঙ্গে যদি আর কোনো শব্দ যুক্ত হয়, গুণী দীর্ঘইকার, কিন্তু তার সঙ্গে আমরা যুক্ত করলাম এইবার জন। এবার কিন্তু জন যুক্ত হওয়ার কারণে, অর্থাৎ গুণীর পরে আরেকটি শব্দ যুক্ত হওয়ার কারণে গুণীর দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে গেল। এই হচ্ছে এই নিয়মের মর্মার্থ। তাহলে নিয়মটা কি, ইন প্রত্যয় যুক্ত শব্দের দীর্ঘই সমাসবদ্ধ হলে, মানে তার সঙ্গে আরো কিছু যুক্ত হলে, তখন সে হ্রস্বই হয়ে যায়। এটাই হলো কথা। ঠিক একই রকম এই যে প্রাণী, যখন আপনি প্রাণী লিখবেন, প্রাণ যোগ ওই যে ইন, প্রাণ যোগ ইন, ইনটা দীর্ঘই হয়ে প্রাণী হয়েছে। এখন এই প্রাণীর সঙ্গে বিদ্যা যুক্ত হলেই প্রাণীর দীর্ঘইকারটা, এই যে দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে গেল। মন্ত্রী দীর্ঘইকার, কিন্তু মন্ত্রীর সঙ্গে আপনি মন্ত্রী পরিষদ, মন্ত্রী সভা, হ্যাঁ, তাহলেই কিন্তু মন্ত্রীটা দীর্ঘইকার থেকে এখন হ্রস্বইকার হয়ে যাবে। তবে এগুলির সমাসবদ্ধ রূপে দীর্ঘইকারের ব্যবহারও চলতে পারে, তবে অনেক ক্ষেত্রে অনেকে এটা দীর্ঘইকারও ব্যবহার করে থাকেন, কিন্তু সেটা আর এই যুগে চলছে না, আমরা এখন হ্রস্বইকারেই থাকবো।
প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই পরের নিয়মে, দেখি কি আছে। এই যে দেখেন, শব্দের শেষে বিসর্গ ব্যবহার করার আমাদের একটা চরম বাজে অভ্যাস, খুবই খুবই আপত্তিকর একটা অভ্যাস কিন্তু আমাদের রয়েছে। আমরা শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় কি করি? পরীক্ষার খাতায় ইনশাল্লাহ লিখে দেই 1 নম্বর প্রশ্নের উত্তর। এই যে উত্তর লিখে এরকম একটা বিসর্গ মেরে দিলাম। কিন্তু আমার প্রিয় শিক্ষার্থীরা, চাকরি প্রার্থী ভাই বন্ধুরা, একটু লক্ষ্য করেন, বিসর্গ একটি স্বতন্ত্র বর্ণ। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু বর্ণমালায় ছিল না? তাহলে বিসর্গ একটি বর্ণ, বিসর্গ হয়ের মতো উচ্চারিত হয়। আপনি যদি এরকম লেখেন যে বাহ, পাখিটি খুব সুন্দর, তাহলে বিসর্গ কিন্তু হয়ের মতো উচ্চারিত হয়, তাই না? আপনি যদি বলেন উফ, পায়ে বড্ড লেগেছে, তাহলে উফ, এই যে বিসর্গ কিন্তু হয়ের মতো উচ্চারিত হয়। তো ঠিক তেমনি আপনি উত্তর শব্দ লেখার পরে যখন বিসর্গ লিখেছেন, তখন কিন্তু এটা উচ্চারিত হচ্ছে উত্তরও, তাই হচ্ছে না? কারণ বিসর্গ তো হয়ের মতো উচ্চারিত হয়। কাজেই উত্তর লেখার পরে এরকম বিসর্গ দেয়া যায় না, এরকম ক্লোন দিতে হয়। ক্লোন আর বিসর্গ এক না। ক্লোন হচ্ছে উপরে এবং নিচে একটা বিন্দু, আর বিসর্গ হলো গোল্লা। বিন্দু আর এই যে শূন্য পার্থক্য যারা সায়েন্সের ছাত্র, সায়েন্স না বলে কথা না, জ্যামিতির ন্যূনতম জ্ঞান যাদের আছে তাদের তো জানার কথা যে বিন্দু কি আর বৃত্ত কি, শূন্য কি, গোলাকার কি। তো এগুলোর পার্থক্য আমাদের বুঝতে হবে। সুতরাং এই বিসর্গ যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। এই জন্য এই নিয়মটা বলা হয়েছে, দেখেন, যে শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনঃ পুনঃ, প্রথমত, প্রধানত, প্রয়াত, প্রয়াস, প্রায়শ, ফলত, বস্তুত, মূলত। অর্থাৎ এই যে বাংলা একাডেমির এই শব্দগুলোর পরে আমরা আগে বিসর্গ ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না, এই শব্দগুলোর পরে আসলে বিসর্গ ব্যবহার করা উচিত নয়। কারণ হলো, বিসর্গ ব্যবহার করলে এই শব্দগুলোর উচ্চারণ বদলে যায়, অন্যরকম হয়ে যায়। লক্ষ্য করেন, আমরা আগে কিন্তু এরকমই লিখতাম পরীক্ষার খাতায়, যে মূলত অমুক জিনিস লিখে একটা বিসর্গ দিয়ে দিতাম। তারপর লিখতাম প্রধানত, প্রধানত সমাস, প্রধানত লিখে একটা বিসর্গ দিয়ে দিতাম। কিন্তু এগুলোর পরে আসলে আর বিসর্গ হবে না। অতএব প্রিয় শিক্ষার্থী, আপনারা জেনে রাখুন যে শব্দ শেষের এই বিসর্গ ব্যবহৃত হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছি বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম। আজকে আমি আলোচনা লম্বা করছি না, কারণ অনেকগুলো একবারে মনে রাখা প্রায় অসম্ভব। আমরা একটু একটু করে মনে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা বানান রীতি। আমরা বললাম যে বাংলা বানানের উল্লেখযোগ্য নীতিমালা 3টি। একটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত বাংলা বানানের নীতি, আর একটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত বাংলা বানানের রীতি, আর একটা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত বাংলা বানানের রীতি। এখন বাংলা একাডেমি যে নীতিমালাটা প্রণয়ন করেছেন, সেটিকে আমরা বলছি প্রমিত বাংলা বানান রীতি। অতএব এটাকে কিন্তু আমরা বলবো প্রমিত বাংলা বানান রীতি। যদি কোনো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে প্রমিত বাংলা বানান রীতি বলতে কি বোঝো, উত্তরে আপনি লিখবেন বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত বাংলা বানানের রীতিকে বা নীতিমালাকে প্রমিত বাংলা বানান রীতি বলে। তো সেই বাংলা একাডেমির বাংলা বানান রীতি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। বাংলা একাডেমির বাংলা বানানের নিয়ম বা রীতিকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। একটা হলো তৎসম শব্দের জন্য, আর একটা হচ্ছে অতৎসম শব্দের জন্য। তো তৎসম শব্দের জন্য যে কয়টি নীতি, সে কয়টি কিন্তু আমি আলাপ করলাম। যাবার আগে আরেকবার মনে করিয়ে দিই। প্রথম নম্বর ছিল যে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। অর্থাৎ রেপ থাকলে আগে আমরা বর্ণ 2 বার ব্যবহার করতাম, অনেক ক্ষেত্রে এখন সেটা করা যাবে না। যেমন কর্ম, অর্চনা, রেপ থাকা সত্ত্বেও দেখা গেল চ 2 বার, এখন 1 বার হবে। তারপরে নিয়ম কি বললো, ক খ গ ঘ পরে থাকলে পূর্ববর্তী ময় স্থলে অনুস্বার হবে। সন্ধির ক্ষেত্রে, সন্ধিতে যদি ক খ গ ঘ কোনো একটা পরে থাকে, তার আগে যদি ম থাকে, সেই মটা অনুস্বার হয়ে যাবে। যেমন সঙ্গীত, সমযোগ, গীত, তাহলে এখানে ম আছে, ওই পাশে গ আছে, ক খ গ ঘ, অতএব এই মটা অনুস্বার হয়ে যাবে। তারপরে কি বলা হলো, যে সংস্কৃত ইন প্রত্যয়যুক্ত শব্দের শেষের দীর্ঘইকার, অর্থাৎ সহজে শব্দ শেষের দীর্ঘইকার, সেটা যদি সমাসবদ্ধ হয়, তার মানে তারপরে যদি আরো কিছু যুক্ত হয়, তাহলে সেটি রস্বইকার হয়ে যাবে। যেমন গুণী কিন্তু গুণীজন, প্রাণী কিন্তু প্রাণীবিদ্যা। তারপরে কি বলা হলো, যে শব্দ শেষে বিসর্গ থাকবে না। মূলত, প্রধানত, এই যে সব ধর্মত, এই শব্দগুলোর পরে আমরা বিসর্গ দিতাম, সেটা এখন থাকবে না। আর প্রথমেই কি বলা হয়েছিল, যে সকল তৎসম শব্দে রস্বই দীর্ঘই, রস্ব ও দীর্ঘ উভয়ই শুদ্ধ, অর্থাৎ রস্বই দীর্ঘই দুটোই শুদ্ধ, তাহলে আমরা দীর্ঘই দেবো না, রস্বই দেবো। যেমন বাড়ি বানান দীর্ঘইকার দিলেও হয়, রস্বইকার দিলেও হয়।
শ্রেণী বানান দীর্ঘইকার দিলেও হয়, হ্রস্বইকার দিলেও হয়। তাহলে আমরা দীর্ঘইকে আজ থেকে বাতিল ঘোষণা করলাম, আমরা হ্রস্বইকার দেব। একই নিয়মে যে সকল ক্ষেত্রে হ্রস্ব ও দীর্ঘ দুটোই শুদ্ধ হবে, যেমন উষা বানান দীর্ঘও দিলেও হয়, হ্রস্বও দিলেও হয়, কোনো অর্থের পার্থক্য হয় না, তাহলে আমরা দীর্ঘ স্বরের কাছে আর থাকবো না, আমরা হ্রস্ব স্বরের কাছে থাকবো, মানে হ্রস্ব উর কাছে থাকবো, হ্রস্ব উ ব্যবহার করব। দর্শক শ্রোতা, আশা করি বোঝাতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে বাংলা একাডেমির অতৎসম শব্দের বানানের নিয়মগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমরা এখন একটু ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, যাতে করে আপনাদের এইগুলো দেখতে ক্লান্তি না আসে আর আপনারা সহজেই বিষয়গুলোকে অনুধাবন করতে পারেন। দর্শক শ্রোতা, মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত। আপনাদের মন্তব্য আমাদের অনুপ্রেরণা। আশা করি মন্তব্যের ঘরে জানাবেন আলোচনা কেমন হচ্ছে, আরো কোন কোন বিষয়ে আলোচনা দরকার। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।